হ্যালো অ্যাস্পিরেন্টস, ওয়েলকাম টু ও টু বদমাস। আমি তোমাদের পাঠক স্যার। আজকে আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আমরা বিগত কয়েক বছর ধরে এসএসসি বিভিন্ন পরীক্ষায় কিভাবে এরর কারেকশন এসছে সেই নিয়ে ডিসকাশন করে চলেছি, এবং সেইখান থেকে দেখো আজকে আমাদের বিষয় এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম, যেখানে বিগত 2024-এ আমরা কি কি কোয়েশ্চেন পেয়েছি সেটা আমরা দেখব। কারণ কি স্পটিং এরর নিয়ে যে ভয়টা আমাদের মধ্যে কাজ করে, আমরা যদি লাগাতার বিভিন্ন ইয়ারগুলো ধরে প্র্যাকটিস করি না, তাহলে টাইপসগুলো বুঝতে সুবিধা হয়, এবং সেক্ষেত্রে কি একটা একটা করে বুঝে প্রতিটা আনসারই কিন্তু খুব ক্লিয়ার করে করা যায়। চলো দেখা যাক আজকে আমাদের ঝাঁপিতে কি আছে। ফার্স্ট আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি একটু পড়বো আমরা। দ্য সুপ্রিম কোর্ট সেট away the verdict of the High Court and agreed to hear the plea of the complainant. সেই কমপ্লেইন্যান্ট মানে যিনি অভিযোগ করেছেন, তাই তো? তা সুপ্রিম কোর্ট কি করছে? সেট অ্যাওয়ে। আচ্ছা, এখানে সেট অ্যাওয়ে দেখতে হবে আমাদের। সেট অ্যাওয়ে কিন্তু একটা ফ্রেজাল ভার্বের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ কনস্ট্রাকশন যদি দেখি, সেখানে সেট অ্যাওয়ে সেরকমভাবে কোনো রকম ইউজ সেরকম দেখতে পাই না, তাই তো? তাহলে সেট অ্যাওয়ে ইউজড একটু অন্যরকম লাগছে, তাই না? তাহলে সেট অ্যাওয়ে কোথায় আছে, কোন অপশন আছে দেখতে হবে আমাদের। কোথায় আছে দেখো। তাহলে সেট অ্যাওয়ে আমাদের অপশন বিতে আছে। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট কি করে, হাই কোর্ট বা অন্য কোনো লোয়ার কোর্টে কোনো ডিসিশন যদি কেউ সেটাকে আগেনস্টে কিছু বলে, তো সেটাকে রিজেক্ট করে দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে কি করছে দেখো, হাইকোর্টের যে রায়টা ছিল, সুপ্রিম কোর্ট কি করলো সেটাকে, সেই ভার্ডিক্টটাকে বা রায়টাকে কি করছে, রিজেক্ট করে দিচ্ছে। তা রিজেক্ট করার সেন্সে আমরা কিন্তু সেট অ্যাওয়ে বলি না, কি করি? সেট অ্যাসাইড, তাই তো? কারণ সেট অ্যাসাইড কথাটার মানে হচ্ছে কি, রিজেক্ট। তাহলে দেখো এখানে সুপ্রিম কোর্ট কিন্তু ভার্ডিক্ট, হাইকোর্টের ভার্ডিক্টটাকে কি রিজেক্ট করার কথা বলছে। তাহলে সেট অ্যাওয়ে রিজেক্ট কিন্তু বোঝায় না। তাহলে আমাদের কি করতে হবে? সেট অ্যাসাইড। তাহলে কোথায় আছে দেখে নাও, অপশন বি। তাহলে দ্য সুপ্রিম কোর্ট সেট অ্যাসাইড দ্য ভার্ডিক্ট। তাহলে দেখো এবার কিন্তু দেখো সেন্টেন্সের মিনিংটা কিন্তু ক্লিয়ার চলে এসছে, রাইট? তো ফ্রেজাল ভার্ব যখনই থাকবে একটু দেখে করতে হবে, কারণ ফ্রেজাল ভার্ব ভার্বের সাথে প্রিপোজিশন নিয়ে তৈরি হয়, আমরা সবাই জানি। কিন্তু এক একটা প্রিপোজিশন যখন ইউজ হয় তার মিনিংটাও সেভাবে চেঞ্জ হয়ে যায়, তাই না? চলো, তো আমরা দেখলাম এখানে হবে সেট অ্যাসাইড, অপশন হচ্ছে বি। নেক্সট কি আছে দেখি। দেখো, প্যাসেঞ্জার্স স্টার্টেড বিহেভিং ভায়োলেন্ট ওয়েন দে ওয়ার আস্কড টু লিভ দ্য বাস স্টেশন। আমরা যখন জানি, যখনই আমরা পার্সোনাল স্পিচ নিয়ে ডিসকাস করি, তখন আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন সব কিছু নিয়ে ডিসকাস করি, রাইট? প্রতিটা পার্সোনাল স্পিচের কিছু স্পেশাল ইউসেজ আছে। এখানে আমরা দেখবো সেন্টেন্সের স্ট্রাকচারে কোন পার্সোনাল স্পিচের প্রবলেম কিছু আছে কি না। দেখা যাক কি আছে। প্যাসেঞ্জার্স স্টার্টেড বিহেভিং, তো এখানে সাবজেক্ট আমরা পেয়েছি। তো বিহেভিং, স্টার্টেড বিহেভিং, দেখো ভি প্লাস আইএনজি করেছি ভার্ব, তার সাথে আমরা কি পাচ্ছি? ভায়োলেন্ট। ভায়োলেন্ট কথাটা আমরা যখন লিখি, অবভিয়াসলি দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? তো বিহেভের সাথে ভায়োলেন্ট কি করে যাবে? সম্ভব? কেন? বিহেভ তো ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করে কি? আমরা সবাই জানি অ্যাডভার্ব। তাহলে ভায়োলেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে কি করে হবে? অ্যাকচুয়ালি এখানে ভায়োলেন্টলি করতে হতো। দেখো, যদি আমরা ঠিকঠাক করি, তাহলে আমাকে দেখতে হবে যে আমরা কি করব, তাই না? তাহলে ভায়োলেন্টলি করলে দেখো অ্যাডভার্ব চলে আসছে, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ থাকছে না, কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কিন্তু কি বিহেভ কে মডিফাই করতেই পারে, তাই না? তাহলে ভায়োলেন্টলি কোন অপশনে পাচ্ছি আমরা? তাহলে তাহলে কোথায় অপশন পাচ্ছি দেখো, ভায়োলেন্ট। তাহলে অপশন সি ভায়োলেন্টলি হবে, তাই তো? মনে রাখতে হবে, আমরা জানি অ্যাডভার্ব ক্যান মডিফাই আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব করতে পারবো, তবেই সেন্টেন্সটা ঠিক হবে, তাই না? চলো কি বলছে দেখি পরেরটা। দ্য কাপল প্রেফার টু ওয়াক আনটিল দ্য লাস্ট হাউস অফ দ্য টাউন। তাহলে কাপল প্রেফার্ড করেছিল কি করতে? না, হাঁটতে। কতক্ষণ বা কোন জায়গা পর্যন্ত? লাস্ট হাউস অফ দ্য টাউন, শহরের শেষ বাড়িটা পর্যন্ত।
আমরা যখনই এই জায়গাটা দেখব লাস্ট হাউস বলছি, লাস্ট হাউস কি কোনো টাইম বোঝায় নাকি কোনো একটা পয়েন্ট বোঝায় ডিস্টেন্স কভার করার জন্য? কারণ ওই পর্যন্ত আমরা হাঁটবো, উনি বলেছেন যে ওই পর্যন্ত হাঁটতে হবে। তাহলে যখনই আমরা বলি কোনো একটা পয়েন্ট পর্যন্ত হেঁটেছিলেন বা হাঁটতে হবে, তো সেখানে আমরা কি ডিস্টেন্স বলি তো, না কি টাইম বলি? নিশ্চয়ই টাইম বলি না? তাহলে এখানে ডিস্টেন্স কভার করার কথা বলছে, কারণ লাস্ট হাউস অফ দ্য টাউন বলেছে, রাইট? তাহলে শহরের শেষ বাড়ি পর্যন্ত। বাংলায় এই পর্যন্ত কথাটা ইউজ করতে গিয়ে আমরা টিল, নেগেটিভে আনটিল ইউজ করে থাকি। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, বাংলায় দেখো ডিস্টেন্স মানে দূরত্ব বোঝাতে বা টাইম বোঝাতে দুটোতেই কিন্তু পর্যন্ত ইউজ হয়। কিন্তু ইংলিশে টিল আনটিল ইউজ করার একটা শর্ত ছিল। আমরা জানি টিল বা আনটিল যেটাই ইউজ করি না কেন, এইটা ইউজ হয় টাইম সেন্সে, রাইট? আর আমাদের এখানে ডিমান্ড কি বলছে সেন্টেন্সের? ডিস্টেন্স। তাহলে আনটিল আমি কি করে লিখবো? লিখতে পারবো না। তাহলে এখানে কি করবো? সোজা হিসেব টু করে দেবো। দেখো, দ্য কাপল প্রেফার টু ওয়াক টু দ্য লাস্ট হাউস অফ দ্য টাউন। তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে আনটিলের কোনো রকম ইউজ কিন্তু এখানে প্রযোজ্য নয়, রাইট? কেন আনটিল আর টিল আমরা ইউজ করি কোথায়? অবভিয়াসলি টাইম সেন্সে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, ছোট ছোট জিনিস আনটিলের জন্য আরেকটা, আনটিলের পাশাপাশি আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করে থাকি, আনলেস। সেটা আমরা জানি, আনলেসটাও একটু এক্ষেত্রে একটু ডিসকাস করে নেওয়া ভালো। আনলেসের ইউজটা কিরকম হয়? ইফ আর নট যদি একসাথে ইউজ হয় তার মতো, তাই না? এটাও কিন্তু নেগেটিভ সেন্স ইউজ হয়, কিন্তু এটা ইউজ হয় কন্ডিশনের জন্য। এগুলো আমরা জানি কন্ডিশনের জন্য ইউজ হয়। আর আনটিল ইউজ হয় কি? টাইম সেন্সে। তো কোনোটাই এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, ডিস্টেন্স সেন্সে টু। আশা করি বুঝতে পেরেছি। চলো, শি অলওয়েজ লাইকস টু শো অন হার ওয়েলথ। আচ্ছা, আমরা যখন শো এর পরে প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজাল ভার্ব বানাই, একটা খুব পরিচিত ফ্রেজাল ভার্ব আমরা ইউজ করি, সে না খুব শো অফ করে, মানে বলি না খুব দেখায়, লোককে দেখায় আমি এই আমি ওই। লক্ষ্য করে দেখো, এখানে ওয়েলথের কথা বলছে। তার মানে তার প্রচুর সম্পত্তি আছে, সেটা সে কি করে? লোকের সামনে দেখায়। তাহলে সেই দেখানো, সেটাকে আমরা কি বলে থাকি? শো অন কি না শো অফ? আমরা জানি এটা শো অফ করতে হয়, তাই না? অনেকে শো অফ করে তার সম্পত্তি হতে, কেউ খুব সুন্দরী হলে সেটাও শো অফ করতে ভালোবাসে। সো অ্যাকচুয়ালি শি অলওয়েজ লাইক টু শো অফ। তার মানে এই জায়গাটায় সমস্যা আছে। দেখো, শো অন কোন অপশনে দেওয়া আছে? অপশন এ। আমরা শো অনের জায়গায় কি করব? শো অফ, তাই না? শো অফ মিনস টু কি? প্রিটেন্ড, অর যেটা আছে সেটাকে আরো বেশি করে দেখানো, বা যেটা নেই সেটা আছে ভেবে দেখানো। সো প্রিটেন্ড করা, শো অফ করা, লোক দেখানো, রাইট? তাহলে শো অফ। বেশ, দেখো এখনো পর্যন্ত যা আমরা করলাম তাতে কিন্তু ফ্রেজাল ভার্ব, অ্যাডভার্ব অনেক কিছুই কিন্তু চলে এলো। এবার দেখি কি এসছে। এবার দেখো প্যাটার্নটা একটু অন্যরকম। এখানে না আগের কোয়েশ্চেনের মতো এরকম স্ল্যাশ বা ওরকম কোনো ভাগ করেনি, কিন্তু কিছু পার্ট আন্ডারলাইন করা আছে। তাহলে আন্ডারলাইন করা পার্টগুলোই দেখো এবিসি এই স্ট্রাকচারে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তার মানে ব্যাপারটা একই, সে স্ল্যাশ করুক আর আন্ডারলাইন করুক, দেখা যাক কি সমস্যা আছে। ইফ ইট উইল রেন টুমরো আই উইল স্টে অ্যাট হোম। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি আছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কি, যে এই সেন্টেন্সের দুটো পার্ট, ইফ ইট উইল রেন টুমরো আর আই উইল স্টে অ্যাট হোম। এই যে আই উইল স্টে অ্যাট হোম, এই পার্টটাকে আমরা বলি প্রিন্সিপাল। প্রিন্সিপাল বা মেন ক্লজ। মনে আছে আমরা পড়ার সময়, ক্লজ পড়ার সময় অনেক সময় পড়ি তো, যে প্রিন্সিপাল কাকে বলে বা মেন ক্লজ কাকে বলে, সঙ্গে সাবঅর্ডিনেট কাকে বলে। তাহলে প্রিন্সিপাল ক্লজ দেখো, এটা একদম স্বাধীন পার্ট, আই উইল স্টে এট হোম, ইন্ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রিন্সিপাল পার্ট। আচ্ছা, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা বলি সাব, মানে সাবঅর্ডিনেট পার্ট, রাইট না? সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, তাহলে সাবঅর্ডিনেট পার্টে কি আছে? ইফ আছে। তার মানে ইফ দিয়ে কি বোঝায়? কন্ডিশন বোঝায়। আমরা জানি টেন্সের ক্লাস করতে গিয়ে আমরা পড়ি যে যখনই আমরা এরকম ইফ ক্লজ বা টাইম ক্লজ মানে ওয়েন দিয়ে বা ইফ দিয়ে, আনলেস দিয়ে, আনটিল দিয়ে এরকম কোনো ক্লজ পাই সাবঅর্ডিনেট, সেক্ষেত্রে আমরা দেখেছি কি ফিউচার মানে শ্যাল বা উইল এর ইউজ আমরা করি না। অ্যাকচুয়ালি যখনই একটা কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরে এরকম কোনো কি সাবঅর্ডিনেট পার্ট থাকছে, সঙ্গে মেন পার্টও থাকছে, আমরা নর্মালি কি করি? উই অ্যাভয়েড ইউজিং ফিউচার টেন্স টোয়াইস। তার মানে কোন পার্টে অ্যাভয়েড করি?
অবভিয়াসলি সাবঅর্ডিনেট পার্টে ফিউচার মানে শ্যাল বা উইল আমরা কিন্তু করি না, মনে রাখতে হবে। তাহলে সাবঅর্ডিনেট ইফ ক্লজ, তাহলে ইফ ক্লজে কিন্তু শ্যাল বা উইল করব না, তাহলে কি করব? সিম্পল প্রেজেন্ট করব। তাহলে এই উইল রেনটাকে রিপ্লেস করে তাহলে আমি রেন্স করে দেব। দেখো তাহলে আনসার হয়। তাহলে আমরা কোন পার্টে কারেকশন করব? তাহলে ইফ ইট কোথায়? উইল রেন, তাহলে উইল রেন কোন পার্টে আছে? সি। তাহলে উইল রেনটা আমরা নিতে পারছি না, কি করব? রেন্স, তাই তো? তাহলে দুটো ফিউচার যখন হয় না, সেরকম সাবঅর্ডিনেট পার্টে ফিউচারটা তুলে দিয়ে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে পারি। দেখে নাও, রেন্স। তাহলে আনসার হয়ে গেল সি। আশা করি বুঝতে পেরেছো। সো এই প্যাটার্নটা কিন্তু প্রচুরবার বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন রকম ভাবে, কখনো ইমপ্রুভমেন্ট, কখনো কারেকশন, কখনো ব্ল্যাঙ্ক। মনে রাখতে হবে, যেটা বললাম, দুবার ফিউচার কিন্তু নেই। দেখে না, চলো নেক্সট কি আছে দেখি। Heard had she thrown the basketball when it fell on the ground? তো এখানেও দেখো এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট। when it fell on the ground, তো পুরো সেন্টেন্সটাই কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই না? আমরা অনেক সময় কো রিলেটিভ কনজাংশন পড়ার সময় পড়েছিলাম নো সুনার দেন, হার্ডলি ওয়েন, স্কার্সলি ওয়েন অর বিফোর, তাই তো? নট অনলি বাট অলসো, এগুলো পড়েছিলাম, রাইট? ভেবে দেখো, যখনই আমরা দুটো ইভেন্ট পাস্টে বা দুটো ইভেন্টকে পাশাপাশি দেখি, তখন নেগেটিভ করার সময় আমরা নো সুনার, হার্ডলি এগুলো ইউজ করে থাকি। আর হার্ডলি যখন থাকে তার কানেক্টটা হিসেবে ওয়েন থাকে। লক্ষ্য করো, এখানে ওয়েন তো পেয়েছি, কিন্তু হার্ড কথাটা আমরা জানি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই হয়। হঠাৎ করে একটা সেন্টেন্সের শুরুতে হার্ড হ্যাড শি থ্রোন এরকম তো আমরা লিখতে পারি না, তাই না? কিন্তু দেখো হার্ডটাকে যদি আমি হার্ডলি ভেবে নিই, তাহলে কিন্তু দেখো হার্ডলির সাথে ওয়েন এর কানেকশনও পেয়ে যাচ্ছি। আমরা দুটো পার্টসকে কানেক্ট করার জন্য হার্ডলি ওয়েন আমরা পেয়ে গেছি। তার মানে এটা তো পরিষ্কার হয়ে গেল যে এখানে হার্ড দিয়ে সেন্টেন্স স্টার্ট করা চলবে না। তাহলে কি করতে হবে? হার্ডলি। তাহলে হার্ডলি হ্যাড শি, দেখো হ্যাড আমরা জানি, এখানে হার্ডলি দিয়ে সেন্টেন্স স্টার্ট হলেই আমরা কি করি? ইনভার্সন, মনে আছে তোমাদের? আশা করি মনে আছে সবার। ইনভার্সন, ইনভার্সন মানে কি? উল্টো প্যাটার্ন। এসভিও নয়, আগে হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। দেখো আমরা অলরেডি এখানে সাবজেক্ট শি পেয়েছি, তার আগে হ্যাড পেয়েছি, তাহলে হ্যাড শি কিন্তু চলে এসছে। তাহলে হার্ডলি দিলেই 16 কলা পূর্ণ, তাই না? তাহলে কোথায় আছে দেখো? অপশন ডি। একদম একটু মাথা ঠান্ডা রেখে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে যে কোনো কারেকশনে আমরা পারবো, এই বিশ্বাস কিন্তু মনে রাখতে হবে, তাই না? আর তার জন্য বদমাস কিন্তু সবসময় আছেই। যা সমস্যা হয় সেই বদমাশের দ্বারাই কিন্তু আমরা সলভ করে নিতে পারি। এরকম ক্লাসের জন্য অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সেই সাবস্ক্রিপশন থেকেই কিন্তু তোমরা রেগুলার বেসিস নোটিফিকেশন পেতে পারো, যে ক্লাসগুলো করলে আমাদের পরবর্তী এক্সামসগুলোর জন্য আমরা একটু কনফিডেন্ট থাকতে পারি। দেখো খুব সহজেই, কিন্তু প্যাটার্নটা ভালো করে বুঝে নাও কিভাবে হলো। অনেকগুলো জিনিস আমি এখানে বলে দিয়েছি। ইনভার্সন, তাহলে হার্ডলি হলো, ওয়েন হলো, কানেক্ট হয়ে গেল, আমাদের আনসারও শেষ হয়ে গেল, তাই না? বুঝে গেছি আমরা। চলো নেক্সট কি আছে দেখি। রামায়ণা, আমরা জানি রামায়ণা, মহাভারতা, ইলিয়াড, ওডিসি এগুলোকে কি বলে? এপিক্স। তো আমরা জানি রামায়ণা এই নামটা যখনই আমরা শুনি, দিস ইজ আ প্রপার নাউন, এবং এদের সাথে একটা স্পেশাল নাউন হিসেবে দেখা হয়, এবং এই এপিক্সের নামের সাথে আমরা দি ইউজ করি, তাই না? নাউনের ক্লাস আমরা পড়েছিলাম। তাহলে দেখো তো এখানে দি আছে? নেই। দ্য রামায়ণা ইজ অ্যান এনসিয়েন্ট সংস্কৃত এপিক। ইট ইজ বিলিভড টু বি রিটেন অ্যারাউন্ড 500 বিসি টু 100 বিসি। তার মানে এখানে কিন্তু আমরা একটা দি দিলেই আমাদের কাজটা হয়ে যেত। তার মানে অপশন এ পরিষ্কার। আমরা তো জানি কিছু স্পেশাল প্রপার নাউন আছে যেগুলো একদম স্পেশাল। কি মনে আছে তো? এপিক্স এর নাম, দ্য নেমস অফ মাউন্টেন রেঞ্জ, রিভার, স্টার্স, প্ল্যানেটস, এরকম কত নাউন ছিল প্রপার, যেগুলোর সাথে আমরা দি করি। স্পেশাল নাউন। তো এই যে স্পেশাল নাউন যেগুলো আমরা দি করছি, অনেকে এটাকে বলে ওয়ান অ্যান্ড অনলি নাকি পৃথিবীতে, কিন্তু শুধু ওয়ান অ্যান্ড অনলি নয়, স্পেশাল নাউন হিসেবে মনে রাখলে অনেক সুবিধে হয়। সো সো যে কোনো এপিক্স এর নামের আগে আমরা একটা দি ইউজ করতে অভ্যস্ত, তাই তো? তাহলে দি করব, অপশন এ আমাদের আনসার হয়ে গেছে, দেখো পেয়ে গেলাম আমরা, তাই না? নেক্সট কি আছে? When it come to football, my brother is an addict. আমার ভাই ফুটবল খেলতে এত পছন্দ করে, ওটা তার নেশা, আসক্তি হয়ে গেছে। অ্যাডিক্ট বলছে, তাই না? কিন্তু সবই তো ঠিক আছে। কিন্তু
আমাদের সেন্টেন্সটা পড়ে তো খুব একটা ভালো লাগছে না, তাই না? কেন? কারণ এই যে ফার্স্ট পার্ট যেটা আছে when it come to ফুটবল, এখানে সাবজেক্টটা কে? ইট। ইট হচ্ছে সাবজেক্ট। আর আমরা জানি ইটের সাথে ভার্ব, যদি মেইন ভার্ব হিসেবে কেউ আসে তাহলে তার সাথে এস বা ইএস অ্যাড করতে হয়। তাই না? সাবজেক্ট যদি ইট হয় বা থার্ড পারসন হয় সিঙ্গুলার। কিন্তু আমরা জানি তাহলে ইটের সাথে নিশ্চয়ই কাম হবে না। তাহলে কি করতে হবে? একটা এস দিতে হবে। তাহলে কোথায় আছে দেখে নাও। তাহলে কাম টু ফুটবল না করে কামস টু ফুটবল করতে হবে। তাই না? তাহলে when it comes to football my brother is an addict. আশা করি বুঝতে পেরেছো? খুব একটা কঠিন কিছু ছিল না। কিন্তু এই সহজ জিনিসই অনেক সময় ভুল হয়ে যায় আমাদের। তাহলে আনসার হয়ে গেল অপশন এ। Now, throw off the old shoes. Nobody will wear them now. আমরা যখন জুতো পুরনো হয়ে যায়, জুতো যখন পুরনো হয়ে যায় বা জামা-কাপড় তখন আমরা ফেলে দিই, তাই না? ছুঁড়ে ফেলে দেওয়া। মানে ওটাকে ডিসকার্ড করে দেওয়া। মানে ওটাকে আমাদের জীবন থেকে পুরো সরিয়ে দেওয়া। এসব কাজ আমরা করে থাকি। হ্যাঁ, অনেক সময় জুতো মেরে দেওয়া লোকে সেটা অন্য কথা। কিন্তু আমরা নরমালি যখন করি জুতো কি করি? রিজেক্ট করে দিই, ডিসকার্ড করে দিই। তখন আমরা কি ইউজ করি? শুধু জুতো নয়, যেকোনো জিনিস ডিসকার্ড করে দেওয়া কি হয়? থ্রো অফ। কিন্তু এখানে কি লেখা আছে দেখো ওয়েভ, চলবে না। তাহলে কি করতে হবে? তাহলে থ্রো অফ দ্য ওল্ড শুজ। আনসার করতে হবে। আশা করি বুঝে গেছিস। ফ্রেজাল ভার্বটা দেখার মতো। ও ডবল এফ মানেই দেখবে দূরে সরিয়ে দেওয়া, রিমুভ করা এরকম সেন্স ইউজ হয়। তাহলে ও ডবল এফ দিতে হবে, শুধু অফ না। আশা করি বুঝতে পেরেছো, তাই না? চলো নেক্সট। তাহলে এখানে ছিল ফ্রেজাল ভার্বের। এখন কি প্রবলেম আছে দেখি আমরা। 10 কোয়েশ্চেন নাম্বার 10 টা দেখো। They have decided to wind out their business without delay. So CH is a tier 1 2024. আবার একটা কোয়েশ্চেন। কিন্তু এখানে কি অন্য কোনো কোয়েশ্চেনের সাথে কিছু পার্থক্য আছে? দেখা যাক কি আছে। এই শব্দটা দেখো আমি যখন উচ্চারণ করলাম বা প্রনাউন্স করলাম তখন কিন্তু আমি উইন্ড বলিনি। আমি কি বলেছি? ওয়াইন্ড। কেন? কারণ আমরা জানি WIND যখন নাউন হয়, তখন বাতাস হয়, তখন তার কি উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন করি উইন্ড। কিন্তু যখনই এই WIND ভার্ব হিসেবে কাজ করে, তখন এই শব্দটাই, তখন আমরা এটাকে কি বলি? উচ্চারণটা কিভাবে করি? ওয়াইন্ড। এই দুটোকে আমরা কি বলি? মনে আছে কারো? হোমোনিম, তাই না? হোমোনিম মানে কেন হোমোনিম? ইকুয়াল সাউন্ড অ্যান্ড ইকুয়াল স্ট্রাকচার বা স্পেলিং দুটোই এক। তখন আমরা এগুলোকে বলি কি? হোমোনিম। শুধু তাই নয়, এবং ভালো করে জিনিস লক্ষ্য করো, এখানে বুঝবো কি করে? অবভিয়াসলি টু আছে না? টু এর পরে V1, তা আমরা ভার্ব হিসেবে দেখতেই পাচ্ছি। ওটা উইন্ড উচ্চারণ হচ্ছে না, ওয়াইন্ড হবে। প্রথমে হচ্ছে এটা শিখে নাও। এরপরে দেখবো যে ওয়াইন্ড এর পরে প্রিপোজিশন কি দিয়েছে? ওয়াইন্ড আউট। আমরা এখানে দেখো দে হ্যাভ ডিসাইডেড টু ওয়াইন্ড আউট দ্য বিজনেস উইদাউট ডিলে। দেরি না করে বিজনেসটাকে গুটিয়ে ফেলার কথা বলছে, স্টপ করার কথা বলছে। হয়তো বিজনেসের লস হচ্ছিল, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বিজনেস গুটিয়ে ফেলতে চাই, তাহলে কোনো কিছুকে শেষ করা বা গুটিয়ে ফেলা, সেটাকে আমরা বলি ওয়াইন্ড আপ, ওয়াইন্ড আউট না। তাহলে আনসার কি হয়ে গেল? টু ওয়াইন্ড আউট না, টু ওয়াইন্ড আপ। দেখে নেবে। তাহলে উইন্ড, ওয়াইন্ড এর ডিফারেন্সটা বুঝলাম। আবার ফ্রেজাল ভার্বটা বুঝে নিলাম। ওয়াইন্ড আপ মানে কোনো কিছু শেষ করা বা গুছিয়ে ফেলা। চলো নেক্সট কি আছে? হি অর্গানাইজেস। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটাও টিয়ার 1 CHSL 2024। তাহলে হি অর্গানাইজেস আ চিলড্রেন্স ফেয়ার, মেলা, এভরি ইয়ার অ্যান্ড হিজ ফ্রেন্ডস কামস টু অ্যাটেন্ড ইট। তো এই সেন্টেন্সটা যখন এরকম বড় সেন্টেন্স থাকবে, আমরা পার্ট দেখব। কটা পার্ট আছে, কটা ক্লজ আছে দেখা যাক। হি অর্গানাইজেস আ চিলড্রেন্স ফেয়ার এভরি ইয়ার, একটা পার্ট। এখানে একটা পার্ট। আবার বলছে হিজ ফ্রেন্ডস কামস টু অ্যাটেন্ড ইট, তাহলে দুটো পার্ট। তাহলে প্রথম পার্টের সাবজেক্ট হি, হেড পরে অর্গানাইজেস, ঠিকঠাক। আবার এখানে সাবজেক্ট দেখো হিজ ফ্রেন্ড সাবজেক্ট, তাহলে প্লুরাল, তাই না? প্লুরাল। তাহলে প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে কামস কি করে হয়? ব্যাস আমাদের কিন্তু কি তীর যেখানে লাগার লেগে গেছে। তাহলে দেখো কোথায় আছে? তাহলে হিজ ফ্রেন্ডস কামস হওয়ার কোনো চান্স নেই, শুধু কাম করতে হবে, তাই না?
তাহলে সে প্রত্যেক বছরই কি করে? বাচ্চাদের জন্য একটা মেলা অর্গানাইজ করে আর সেখানে তার বন্ধুরা আসে। তাহলে কি করতে হবে? হিজ ফ্রেন্ডস কাম। আশা করি বোঝা যাচ্ছে নাকি? কি এখনো পর্যন্ত কোনো জুজু আছে নাকি? কোনো ভয় আছে? ইজিলি বোঝা যাচ্ছে, তাই না? একটু মাথা ঠান্ডা, আর কিছু না। চলো নেক্সট কি আছে দেখি। হাই গোজ। আর পড়ার দরকার আছে নাকি এখানে? মাঝে, মাঝে এসএসসি সাবস্টিটিউশন কমিশন কিছু কোয়েশ্চেন দেয় এমন, যেটা দেখে আমাদের সন্দেহ হয় যে কোয়েশ্চেনটা সত্যি ঠিক আছে তো নাকি প্রিন্টিং মিস্টেক। এটাও সেরকমই একটা কোয়েশ্চেন। তোমাদের মনে হতে পারে পরীক্ষা হলে বসে যে এরকম একটা সহজ পাতি কারেকশন আমাকে দেবে আই গোস, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে দেখো পড়ে বাকি পার্ট অ্যাটেন্ড ডান্স ক্লাসেস অ্যাট দ্য ন্যাশনাল ডান্স একাডেমি, কোথাও কোনো প্রবলেম নেই। তাহলে একমাত্র আই এর পরে গোজ আমরা হয় না সবাই জানি। তাহলে আই গো করতে হবে, তাই না? সবাই জানে এগুলো। তো এরকমও থাকে, মনে হয় প্রিন্টিং মিস্টেক, অ্যাকচুয়ালি ইচ্ছে করেই দেওয়া হয়। অনেক সময় খুব সোজা জিনিসটাও কি আমরা না জাস্ট চোখের ভুলে ভুল করে চলে আসি। চলো কোনো সুযোগই নেই, এইটুকুই এরার হবে। আই নোটিস দ্যাট, নেক্সট কোয়েশ্চেন দেখছি আমরা। এটাও টিয়ার 1 এর কোয়েশ্চেন সিএইচএসএল। আই নোটিস দ্যাট দে ডিড নট ওয়েন্ট। আর পড়ার দরকার আছে? আমরা কি জানি? ডিড যখন থাকে সিম্পল পাস্টে, তাহলে ডিড এর সাথে সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, মানে বেস ফর্ম যেটাকে বলে। তাই তো? হি ডিড নট গো, হি ডিড নট কাম, হি ডিড নট কি ইট। তাহলে V1 হয়। তাহলে এখানে ডিড এর পরে আমরা কি করছি? V2। এটা সম্ভব না। তাহলে কি করতে হবে? আই নোটিস দ্যাট দে ডিড নট গো টু দ্য মিউজিয়াম বাট এন্টার দ্য শপিং কমপ্লেক্স। তাহলে ওয়েন্ট এর জায়গায় কি করব? এখানটায় গো করতে হবে। তাহলে আনসার হয়ে গেল বি। তাই তো? পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু শুনে নিতে হবে। এই যে এন্টার কথাটা আছে, খুব সাবধান। আমরা যখন কোনো রুমে বা কোথাও কোনো একটা শপিং মল হোক বা কমপ্লেক্স যেখানে ঢুকি, তখন কিন্তু এন্টার এর পরে কোনো প্রিপোজিশন নেই। দেখো কোনো প্রিপোজিশন কিন্তু এখানে ইউজই হয়নি। জাস্ট শপিং কমপ্লেক্স দিয়ে দিয়েছে। কিন্তু এন্টার এর সাথে তোমরা কি জানো যে মাঝে, মাঝে ইনটুও হয়? কখন হয়? এটা এখানে এসছে, অন্য কোনো কোয়েশ্চেনে চলে আসতেই পারে। এন্টার ইনটু ইউজ করার জন্য আমাকে কি কোনো একটা ট্রিটি সাইন করাতে হবে বা কোনো বিজনেস ডিল করতে হবে। কোনো একটা ডিল, বিজনেস ডিল সেটা করাতে হবে। তখন আমরা এন্টার ইনটু। প্লিজ বি কেয়ারফুল। এন্টার এর সাথে ইনটু আমরা তখন ইউজ করি যদি কোনো বিজনেস ডিল সাইন হয়, কোনো সাইন হয়। দুটো পার্টির মধ্যে বা দুটো গ্রুপ বা দুজন ব্যক্তির মধ্যে কোনো একটা ডিল সাইন হয়। আশা করি বুঝতে পেরেছো? দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু নরমালি এন্টার এর সাথে কোনো প্রিপোজিশন কিন্তু আমরা ইউজ করি না। তাহলে দেখা যাক পরের কোয়েশ্চেন আমাকে কি দিচ্ছে বা আমাদের কি দিচ্ছে। নেক্সট, এটাও সিজিএল টিয়ার 1। দেখো, দ্য মিটিং ওয়াজ কল্ড অফ, মানে কি? পোস্টপন্ড ডিউ টু আ মেডিকেল এমার্জেন্সি অফ দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি। তাহলে দ্য মিটিং ওয়াজ কল্ড অফ মানে কি? ক্যান্সেল হয়ে গেল বা পোস্টপন্ড হয়ে গেল ডিউ টু আ মেডিকেল এমার্জেন্সি অফ দ্য ম্যানেজার। তাহলে একটা মেডিকেল এমার্জেন্সির জন্য কার? ম্যানেজারের। কোন ম্যানেজার? কোম্পানি ম্যানেজার। তারপর সব জায়গায় ঠিকঠাক ইউজ, এখানেও ঠিকঠাক অফ আছে। পুরো সেন্টেন্সটাও দেখো, দ্য মিটিং ওয়াজ কল্ড অফ প্যাসিভ, সেটাও ঠিক আছে। কারণ বোধে ডিউ টু আ মেডিকেল এমার্জেন্সি, সেটাও ঠিক আছে। তাহলে কোনো সমস্যা আছে কি? অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই। অপশন এ, এখানে অপশন এতে নো এরার আছে, দেখে করবে। আমাদের অনেকেরই অভ্যাস আছে অপশন ডি টাকে নো এরার করার। সবসময় অপশন ডি তে নো এরার নাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কোনো এরার আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ঠিকই আছে। তাহলে আমরা নো এরার নিলাম। তো এই যে নো এরার একটা দুটো যে অনেক সময় আসতেই থাকে। তো আমাদের কিন্তু সবথেকে বড় সমস্যা করে নো এরার, তাই না? কিছুতেই মন সায় দেয় না যে পরীক্ষার হলে বসে ভাববো এটা নো এরার। কিন্তু নো এরার তো নো এরারই হয়। যেটা ভাবতে হবে, কিছু করার নেই। আচ্ছা, দেখা যাক পরেরটা কি হচ্ছে। We took an ice and applied it on the wound. অনেক সময় আমরা কোনো চোট পেলে, এখানে wound কি? চোট, তাই না? ইনজুরি। তাহলে সেই চোট পেলে আমরা অনেক সময় কি করি? ফুলে গেলে বরফ দিই, তাই না? আচ্ছা, এই আইস শব্দটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? অবভিয়াসলি আনকাউন্টেবল, আমরা জানি। তাই তো? তাহলে আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান ইউজ করার কোনো দরকার আছে? তাহলে উই টুক আইস অ্যান্ড অ্যাপ্লাইড ইট অন দ্য উন্ড বললেই তো যথেষ্ট। কি তাই তো?
তাহলে সেখানে দেখো শুধু আইস লিখলেই যথেষ্ট, তাই না? তাহলেই কি ওই চোটটা কিন্তু একটু আরাম পাবে। কিন্তু অ্যান দিলে চোটটা কিন্তু বেড়ে যেতে পারে, তাই না? তাহলে চোটটা যাতে না বাড়ে তাই জন্য অ্যানটাকে উড়িয়ে দিতে হবে, জাস্ট ফর জোকিং। তাহলে আমরা কি করছি? আইসের আগে অ্যানটা উড়িয়ে দিচ্ছি, তাই না? আনকাউন্টেবল নাউন, এরকম আনকাউন্টেবল নাউনের সাথে মাঝে মাঝে এ বা অ্যান আমরা অনেক সময় ভুল করে ইউজ করে ফেলি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এ বা অ্যান্ড ইউজ করতে পারি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা কিন্তু অন্যরকম। লেট মি টেক আ রেস্ট। লক্ষ্য করো, এরকম সেন্টেন্স আমরা দেখতে পাই। লেট মি টেক আ রেস্ট, এই রেস্টও তো আনকাউন্টেবল, এ কি করে হলো? এখানে খেয়াল রাখতে হবে, এ কিন্তু নর্মাল আর্টিকেলের মতো ইউজ হয়নি। এখানে এ এর মানেটা হচ্ছে সাম। তো এরকম কিছু ক্ষেত্রে দেখা যায় যে এ বা অ্যান আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হতে পারে। অবভিয়াসলি কি অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়, কোয়ান্টিটি বোঝাতে ইউজ হয়। যেমন এখানে সাম বোঝাতে ইউজ হয়েছে, রাইট? তাহলে খেয়াল রাখবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম কিছু দরকার নেই, তাই তো? তাহলে আয়নের দরকার নেই, তাহলে আমরা কোথায় পেলাম? যেখানে অপশন এ তে দেখো অ্যানাইজড আছে, চলবে না, অ্যান কেটে দিলাম, বাস হয়ে গেল। নেক্সট, since the little girl answers a few simple questions, her parents say that she is too intelligent. তাহলে বাচ্চা মেয়েটি অনেকগুলো কোশ্চেনের উত্তর দিয়ে দেয়। ফলে তার বাবা-মা কি হয়? গর্বে বুক ফুলে যায়। তারা ভাবে আমার মেয়ে প্রচণ্ড ইন্টেলিজেন্ট। অনেক সময় চাইল্ড প্রডিজি বলে একটা কথা আমরা ইউজ করি, যে বাচ্চারা অনেক বেশি ট্যালেন্টেড হয়, বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিউরড হয়। এরকম অনেকের নাম তোমরা শুনে থাকবে, অনেকের গল্প শুনে থাকবে। তো সেরকমই যদি বাচ্চা হয় তাহলে আলাদা কথা। কিন্তু অনেক বাবা-মাই কি হয়? নিজের সন্তান তো নয়নের মণি। অতএব নিজের সন্তান কিন্তু সবসময় সবার থেকে ভালো হবে বা ভালো হয়, এটা সব বাবা-মা এক্সপেক্ট করে। এটা খারাপ কিছু না। তবে অনেক সময় অতিরিক্ত ভেবে ফেললে কি হয়? লোকের কাছে কি আমাদের একটু সমস্যা হতে পারে। যেমন এই বাবা-মারও হচ্ছে। এই টি ডবল ও ইউজ করার সময় আমরা জানি নরমালি টি ডবল ও আমরা ইস ফলোড বাই টু, তাই না? এবং এর সেন্সটা কিন্তু নেগেটিভ। নেগেটিভ মনে আছে সেই বিখ্যাত সেন্টেন্সটা, হি ইজ টু উইক টু ওয়াক। লোকটা এত দুর্বল, হাঁটতে পারে। সারা জীবন ধরে বেটা উইক হয়েই পড়ে থাকে। সারা জীবন। আমার বাবার আমলেও উইক ছিল, তার বাবার আমলেও উইক ছিল। সবসময় উইকই থাকে, সে আর সুস্থ হয় না। তো যাই হোক, সেই টি ডবল ইজ ফলোড বাই টু। কিন্তু এখানে দেখো দুমদাম যেকোনোভাবে আমরা অ্যাডজেক্টিভের সাথে টি ডবল ও অনেক সময় ইউজ করে ফেলি। এটা কিন্তু ঠিক না। কেন? আমাদের কথায় কথায় আমরা বলি টু গুড, টু গুড। colloquially যখন বলি তখন হচ্ছে তার একটা ইফেক্ট তৈরি হয়। কিন্তু গ্রামাটিক্যালি আমরা এরকম দুমদাম ইউজ করতে পারি না। তাহলে এই টি ডবল ওর জায়গায় যদি আমি ভেরি দিতাম, তাহলে দেখো আরামসে ভেরি ইন্টেলিজেন্ট লেখা যায়, তাই না? তাহলে ভেরি অ্যাডভার্ব যদি এখানে দিয়ে দিই, তাহলে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভকে মডিফাই করতেই পারে। তাহলে ওটাই হওয়া উচিত ছিল। তাহলে কোথায় আছে দেখো? তাহলে কোথায় আছে আমাদের? এই যে সি পার্টে, শি ইজ টু ইন্টেলিজেন্ট লিখবো না। কি লিখবো? ভেরি। কি বোঝাতে পারলাম? তাহলে যেখানে সেখানে টি ডবল ও ইউজ করা চলবে না কিন্তু। যদিও আমরা কথা বলার সময় স্টাইলে বলি না? টু গুড, টু হ্যাপি, কথায় কথা বলে দিই। বাট ইট ক্যানট বি ভেরি, ভেরি কি? ফ্রুটফুল। খেয়াল থাকে যেন। টি ডবল ও দিলেই এটা কিন্তু অনেক ভালো হবে, এটা ভাবার কোনো কারণ নেই। শুনতে হয়তো অনেক সময় ভালো লাগে। চলো দেখি এরপরে কি আছে। It is difficult to live in the societal expectations when one has fewer resources. কারো কাছে অনেক সময় অনেক রিসোর্স, কোথা থেকে কি করব সেই রিসোর্সগুলো অনেক সময় কম থাকে। কিন্তু সোসাইটির চাপ এমন থাকে না? তো তাকে সেই তার মধ্যে থেকে বাঁচতে গেলে তার কাছে খুব কি ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে এই যে সোসাইটাল এক্সপেকটেশনস বা চাহিদা, তার আন্ডারে যদি আমরা পড়ে যাই, তাহলে দেখো মুখ থেকে আমার বেরিয়ে গেল আন্ডারে, কিন্তু এখানে কি বলছে? ইট ইজ ডিফিকাল্ট টু লিভ ইন বলেছে। তাহলে লিভ আন্ডার দ্য এক্সপেকটেশন আমরা বলি না যে এভরিথিং ইজ আন্ডার মাই এক্সপেকটেশন। তাহলে এখানে আন্ডার দিলে তবে মিনিংটা ক্লিয়ার হতো। তাহলে ইনের জায়গায় আন্ডার করব, তবে আমরা লিখতে পারি আন্ডার দ্য সোসাইটাল কি এক্সপেকটেশনস। তাহলে এই দেখো অপশন এখানে, এখানে দেখো পার্ট এ তে সমস্যা আছে। তাহলে পার্ট এ কোন অপশনে আছে দেখে নিতে হবে। এটা কিন্তু বারবার বলছি, খুব সাবধান। আজকাল এসএসসি কিন্তু এরকম কোয়েশ্চেন দিতেই থাকে।
যে ওখানে পার্ট এ, কিন্তু অপশানে দেখা গেল কি অপশান বি। দেখো অপশান বি তে পার্ট এ আছে, অতএব দেখে করতে হবে। এগুলো চোখ ধাঁধিয়ে যায় অনেক সময়, তাই না? তাহলে আন্ডার এক্সপেকটেশন, তাহলে আন্ডার লিখলে তবে মিনিংটা আসবে। তো এক্সপেকটেশনস অনেক বেশি বেড়ে গেলে আমাদের সেইটাকে পূরণ করার জন্য আমাদের অনেক বেশি সমস্যা হয়, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এক্সপেকটেশন একটু ছোট হলে কষ্টটাও অনেক ছোট হয়। এক্সপেকটেশন একটু বড় হলে কষ্টটাও সমুদ্রের মতো হয়, তাই না? দেখা যাক। তাহলে কিন্তু আমাদের এক্সপেকটেশন কিন্তু কমছে না। আমাদের এক্সপেকটেশন বাড়ছে, তাই না? কারণ বদমাশের কাছ থেকে তোমাদের অনেক বেশি এক্সপেকটেশনস আমরা জানি। আর সেই জন্যই কিন্তু আমরা লাগাতার চেষ্টা করে যাচ্ছি যে যতটা সম্ভব তোমাদের পাশে দাঁড়ানোর। চলো দেখা যাক আর কি আছে। The teacher was taken back by the audacity of the new student. Audacity মানে কি? যখন arrogance প্রকাশ পায়। নো, আমরা জানি তো, আমরা যখন কাউকে বলি না, "He is very arrogant" মানে সবসময় নিজেকে কিছু একটা হনু ভাবে, বুঝলে? হনু, হনু, হনু ভাবে। তখন কি audacious হয়ে যায়, arrogant হয়ে যায়। তো টিচারদের সাথে অনেক সময় তারা খুব বাজে বিহেভিয়ার করে ফেলে। তখন সেটাকে কি বলে? অডাসিটি। তাহলে অডাসিটি হলে যেকোনো টিচার কি ১ম এ একটু শকড হয়ে যায়, তাই না? অবাক হয়ে যায়। তাহলে সেই অবাক হয়ে যাওয়ার ফ্রেজাল ভার্ব বা ফ্রেজটা কি আছে? টেক অ্যাবাক। টেক অ্যাবাক এই ফ্রেজটা ইউজ হয়। এটা মানে হচ্ছে টু গেট অ্যাস্টনিশড অর টু গেট অ্যাস্টনিশড অর টু গেট সারপ্রাইজড, শকড। তাহলে এখানে দেখো অ্যাবাকের কোথায় গেল? শুধু ব্যাক হয়েছে। তাহলে ব্যাক, টেকেন ব্যাক বলে কিন্তু কোনো ফ্রেজ নেই। টেকেন অ্যাবাক। তাহলে টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, তাহলে টেকেন অ্যাবাক হবে। তাহলে এই জায়গাটা আমাদের সমস্যা। তাহলে বি পার্টে কোথায় আচ্ছা এখানে বি পার্টের সমস্যা, বিটা কোন পার্টে আছে দেখে নিতে হবে। ডি তে। কোন অপশন? অপশন ডি তে বি আছে, দেখে নাও। অপশন ডি তে কিন্তু বি, খুব সাবধান। পি পার্ট কিন্তু অপশন ডি, বি কেয়ারফুল। তাহলে টেকেন অ্যাবাক মনে রাখবে টু গেট। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবে, এই যে ফ্রেজটা দেখবে আমরা যখন ইউজ করি তখনই এটা কি প্যাসিভ সেন্স ইউজ হয়। কেন? আমরা না কাউকে এরকমভাবে বলি না, "I will take you aback" এরকমভাবে বলি না। অলওয়েজ দেখবে টেকেন অ্যাবাক, "He is taken aback", "He was taken aback", "He has been taken aback" সব প্যাসিভে ইউজ হয়। খেয়াল থাকবে, টেক অ্যাবাক ইজ ইউজড ইন প্যাসিভ অলওয়েজ। ওকে? চলো আনসার হয়ে গেছে আমাদের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, এটাও আমরা দেখতে পাচ্ছি টিয়ার 1 এ এসছে। রামিয়া ইজ ওয়ার্কিং হার্ডলি টু গেট গুড মার্কস। হার্ডলি কথাটা আমরা প্রচুর শুনে থাকি। মানে কি এটা? রেয়ারলি, সেলডাম, হ্যাঁ? তাই তো? বা স্কার্সলি বা পিওরলি, BARELY, বেয়ারলি এরকম মানে দেয় এবং নেগেটিভ সেন্স। তার মানে এই যে অ্যাডভার্ব গুলো হার্ডলি, রেয়ারলি, সেলডম, বেয়ারলি এগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি লিস্টে দেখতে পাই সাধারণত। তাই না? অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি লিস্টে দেখতে পাই। কিন্তু এই ওয়ার্ক পরিশ্রম করা বা কাজ করা, কিভাবে কাজ করে যদি প্রশ্ন করি তাহলে কি ম্যানার লাগে, তাই না? হাউ যদি প্রশ্ন করি ভার্বটি যদি উত্তর আসে তাহলে ম্যানার লাগে, ফ্রিকোয়েন্সি নয়। ফ্রিকোয়েন্সি পেতে গেলে আমাদের কোয়েশ্চেন করতে হয় ভার্বকে হাউ অফেন দিয়ে, রাইট? একদম। হাউ মেনি টাইমস দিয়ে। তাহলে এখানে আমার দরকার কি পড়ছে? তাহলে রামিয়া ইজ ওয়ার্কিং হাউ, তাহলে হার্ডলি কি করে আসবে? মনটা কিন্তু বারবার এটা চাইছে, তাই না? আমরা জানি HARD কেন? এই হার্ড কথাটার মানে হচ্ছে এখানে কঠোরভাবে, ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ওয়ার্কের সাথে অ্যাডভার্ব ম্যানার করতে হবে, কোথায় আছে দেখে নাও। তাহলে হার্ডলিটা এখানে করা যাবে না, আমরা করব হার্ডির বদলে হার্ড। আশা করি বুঝতে পেরেছো। দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কোনো প্রবলেমই কিন্তু প্রবলেম না। আমি কি বললাম? ওয়ার্ক হাউ প্রশ্ন করো, হার্ডলি আসবেই না। কিন্তু যদি বলতাম সে পড়াশোনা করে না বললেই চলে, সে পরিশ্রম করে না বললেই চলে, তখন দেখো হাউ অফেন দিয়ে কোয়েশ্চেন করতে পারি। সে কতটা সময় কতবার পরিশ্রম করে, কতটা সময় পরিশ্রম করে, তখন কিন্তু আমরা এই হার্ডলি আনতে পারতাম। তো এখানে কি হবে? হার্ড। তাহলে আনসার হয়ে গেল অপশন এ। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন মানে একবার পুরো এরিয়াটা দেখো, এত বড় কোয়েশ্চেন, তাই না? বিরাট বড়।
এর আগের যে প্যাটার্নগুলো আমরা দেখছিলাম তার সাথে কিন্তু এটার মিল নেই, একটু অন্যরকম। এখানে কি করছে? অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই যে পেট্রিফাইড উড, যেটা প্রস্তরীভূত হয়ে যায়, ইজ টাইপ অফ ফসিলাইজড উড দ্যাট এক্সিবিটস দ্য অরিজিনাল ডিটেলস অফ দ্য উড। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা দিয়ে দিয়েছে, তাহলে আবার ৪ টা অপশন কেন দিয়েছে? অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে, আগে দেখতে হবে। ধরে নাও ভুল আছে, তাহলে যদি ঠিক করি তাহলে সেই ঠিক অপশনটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে আসল কাজ। দেখা যাক, আমরা যখনই বলি না টাইপ অফ, আমরা কি বলি? দিস ইজ আ টাইপ অফ সামথিং, আমরা যখনই বলি আ টাইপ অফ, এরকম বলি না? তাই না? আমরা এরকম ভাবে বলি তো, আ টাইপ অফ, আ সর্ট অফ, এরকম ভাবে বলি না? তাহলে এটা তো নেই এখানে, এটা কই? মিসিং। তাহলে দেখো তো বাকি অপশনস গুলো আছে কি এটা? এখানে দি লাগবে না, এখানে নেই, কিছু নেই, আবার এখানে দি লাগবে না। এবার দেখো এখানে আমি এ পেয়ে গেছি, তার মানে এটা ঠিকঠাক। পেট্রিফাইড উড ইজ আ টাইপ অফ ফসিলাইজড উড। তাহলে আ টাইপ অফ, আ সর্ট অফ, আ কাইন্ড অফ। তাহলে একটা এ দিতে হয় না টাইপ অফ, সর্ট অফ এর আগে? তাহলে আমরা কি করব? এ দেব। তাহলে অপশন হবে ডি। এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, টাইপ অফ, সর্ট অফ, আ কাইন্ড অফ, তার আগে যেমন একটা এ দিচ্ছি আমরা, আর্টিকেল এ, সেরকম এদের পরে কিন্তু কোনো আর্টিকেল হয় না। বি কেয়ারফুল। যেমন আমরা যদি একটা সেন্টেন্স দেখি, হোয়াট টাইপ অফ আ ম্যান, সাপোজ ইজ হি, যদি এরকম একটা কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন মার্ক, তখন দেখো এ কিন্তু দিয়ে ফেলেছি, এ কিন্তু চলবে না। তাহলে খেয়াল রাখতে হবে এদের আগে এ হতে পারে, পরে নয়। কারণ এটা বলে রাখলাম কেন? কোথাও আর্টিকেলের প্রবলেম অনুযায়ী কোনো কারেকশন দিয়ে দিতে পারে। হোয়াট টাইপ অফ আ ম্যান ইজি হয় না, হোয়াট টাইপ অফ ম্যান ইজি। হোয়াট কাইন্ড অফ বুক ইজ দিস, হোয়াট কাইন্ড অফ আ বুক ইজ দিস নয়। আশা করি মনে থাকবে যে টাইপ অফ, কাইন্ড অফ, সর্ট অফ এর পরে কিন্তু কোনো আর্টিকেল নেই, তার আগে কিন্তু আমরা এ দিতে পারি। তাহলে আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো ডিসকাস করলাম, যেটুকু পার্ট, আশা করি কারো কোনো অসুবিধা নেই। কারণ আমরা যে কোয়েশ্চেনস গুলো ডিসকাস করেছি এগুলো প্রিভিয়াস 2024 এর কোয়েশ্চেনস, এবং অনেকেই হয়তো এই এক্সামটা দিয়েছো বা পরবর্তীকালে যারা পরীক্ষা সিএইচএস এ দিতে চলেছো তাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনস গুলো আশা করি হেল্প করবে। এভাবেই পাশে থাকো। আজকের মতো এটুকুই থাক। আবার কোনো একটা এপিসোড নিয়ে আমরা আবার হাজির হব। সো পডমাসের পাশে থাকো যেমন ছিলে। ধন্যবাদ।